ওয়েলকাম টু WBCS at ease। আজকে আমরা পড়বো পলিটির উপরে, ইন্ডিয়ান পলিটির উপরে 25টা এমসিকিউ উইথ প্রপার এক্সপ্লেনেশন। তোমরা যদি এই এমসিকিউ গুলোর উপর পিডিএফ চাও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। পিডিএফ লাগলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে হ্যাঁ পিডিএফ লাগবে। আর তোমরা সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে ক্লিক করে দিও এবং অলে সিলেক্ট করে দিও। তাহলে চলো কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, under whom of the following was the first draft of the Constitution of India prepared in October 1947 by the advisory branch of the Office of the Constituent Assembly? অর্থাৎ এই যে নিচে চারজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে, এই চারজন ব্যক্তির মধ্যে কে গণপরিষদের অ্যাডভাইসারি ব্রাঞ্চের মাধ্যমে প্রথম ভারতের ড্রাফটটাকে পেশ করেছিল। ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন, প্রথম ড্রাফটটাকে পেশ করেছিল। উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হবে স্যার BN রাও। ওকে, উত্তর হচ্ছে স্যার BN রাও। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, which of the following is our extra constitutional and extra legal devices for securing cooperation and coordination between the states in India? অর্থাৎ নিচের যে চারটি ক্ষেত্র দেওয়া রয়েছে বা চারটি কাউন্সিল দেওয়া রয়েছে, সেই চারটি কাউন্সিলের মধ্যে কোন কাউন্সিল গুলো এক্সট্রা কনস্টিটিউশনাল এবং এক্সট্রা লিগাল ডিভাইস? হোয়াট ইজ এক্সট্রা কনস্টিটিউশনাল ডিভাইস? অর্থাৎ যে কাউন্সিলটার বিষয়ে সংবিধানে কোনো ধারাতে উল্লেখ নেই, সেটাই হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল। আমাদের বলতে হবে এই চারটের মধ্যে কোনটা এক্সট্রা কনস্টিটিউশনাল বা কোনগুলো এক্সট্রা কনস্টিটিউশনাল। উত্তরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ অপশন ডি 1, 2 and 3। ওকে, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, গভর্নর্স কনফারেন্স এবং জোনাল কাউন্সিল, এরা তিনটে হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল কাউন্সিল। আর ইন্টারস্টেট কাউন্সিলটা এটা কনস্টিটিউশনাল বডি, কারণ ইন্টারস্টেট কাউন্সিল সম্পর্কে আর্টিকেল 263 তে, এই দেখো আর্টিকেল 263 তে সংবিধানে উল্লেখ রয়েছে ইন্টারস্টেট কাউন্সিল সম্পর্কে, তাই এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি নয়। তাই উত্তরটা কি হয়ে গেল? 1, 2 and 3। আই হোপ আই এম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, which article of the constitution provides that it shall be the endeavor of the state to provide adequate facility for instruction in the mother tongue at the primary stage of education? অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে এবং রাজ্যগুলিকে এই আইনটাকে লাগু করতে হবে। এটা সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়? এটা সংবিধানের আর্টিকেল 350A, অর্থাৎ সংবিধানের 350 নম্বর ধারাতে বলা হয়। নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন, এ জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট মে বি কল্ড। অর্থাৎ পার্লামেন্টের জয়েন্ট সিটিং কখন ডাকা হতে পারে? নিচে তোমাদের আমি চারটে ক্ষেত্র বলবো, তোমরা বলবে এই তিনটে ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রটাতে জয়েন্ট সিটিং ডাকা যেতে পারে। দেখো, 1 নম্বর ক্ষেত্র হচ্ছে জয়েন্ট সিটিং ডাকার ক্ষেত্রে অনলি ইন দ্য কেসেস অফ এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি। এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সির সময় জয়েন্ট সিটিং ডাকা হতে পারে না পারে না? আমাদের এটা জানতে হবে, তোমাদের এটা বলতে হবে। টু গেট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাসড ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক। অর্থাৎ পাবলিকের ইন্টারেস্টে একটা সংবিধান সংশোধনের বিল পাস করার জন্য কি জয়েন্ট সিটিং ডাকা হতে পারে না পারে না? এটা তোমাদের বলতে হবে। দেখো, when tax is approved by one house and rejected by other, অর্থাৎ যখন কোনো একটা ট্যাক্স বিল একটা হাউস, মানে যে কোনো একটা হাউস উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে পাস হয়ে যায় কিন্তু আরেকটা হাউসে রিজেক্ট হয়ে যায়, এক্ষেত্রে কি জয়েন্ট সিটিং ডাকা হতে পারে না পারে না? তাহলে উত্তরটা হয়ে যাবে নান অফ দিস, অর্থাৎ কোনোটাই নয়। অর্থাৎ দেখো, এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ মানে রাজ্যসভা এবং লোকসভায় স্পেশাল মেজরিটির মাধ্যমে 1 মাসের মধ্যে বিলটাকে পাস করাতে হবে, তবেই ন্যাশনাল এমার্জেন্সি ডাকা যাবে, নাহলে যাবে না। সেক্ষেত্রে জয়েন্ট সিটিং এর কোনো প্রভিশন সংবিধানে নেই। নেক্সট দেখো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কিংবা ট্যাক্স অ্যাপ্রুভ, অর্থাৎ সংবিধান সংশোধনের বিল কিংবা মানি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং ডাকার কোনো প্রবিধান সংবিধানে দেওয়া নেই। তাই উত্তরটা হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন দেখো, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রভিশন অফ ক্রিয়েশন or abolition of state legislative assemblies are made? অর্থাৎ নিচের আর্টিকেলগুলোর মধ্যে কোন আর্টিকেলটির মাধ্যমে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভাকে আমরা ক্রিয়েট
কিংবা অ্যাবলিশ করতে পারি। ওকে, দেখো এখানে উত্তরটা হয়ে যাবে যে নান অফ দিস। উত্তরটা কোনো আর্টিকেলের মাধ্যমে নয়। কেন? দেখো এখানে আমি তোমাদেরকে এক্সট্রা প্রোভাইড করে দিয়েছি। এখানে বলা হচ্ছে ক্রিয়েশন অর অ্যাবলিশন। ক্রিয়েশন তো করা যেতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভাকে কোনো ক্ষেত্রেই অ্যাবলিশন মানে বিলোপ করা যায় না। এই দেখো আমি তোমাদের এক্সট্রা করে লিখেছি, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ ক্যান বি ডিসলভড, অর্থাৎ ডিসলভ মানে হচ্ছে ভাঙা যেতে পারে। অর্থাৎ অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল, সরকার পড়ে গেল, সেক্ষেত্রে ভাঙা যেতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ইলেকশন ক্রিয়েট করতে হবে। কিন্তু ক্যান নট বি অ্যাবলিশড, কিন্তু কখনোই বিধানসভাকে বিলোপ করা যায় না। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো দ্য প্রভিশন ফর মানি বিল ফর ইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ বিন মেড আন্ডার, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের জন্য মানি বিলের কথা নিচের আর্টিকেলগুলোর মধ্যে কোন আর্টিকেলে বলা হয়েছে? এখানে উত্তরটা হয়ে যাবে আর্টিকেল 198, 198। এখানে বলা হয়েছে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে একটা করে মানি বিল মানে বিধানসভাতে উত্থাপন করা হবে, এটা আর্টিকেল 198 বলা হয়েছে। এবং যদি বলে স্টেটে মানি বিলের সংজ্ঞা, তখন উত্তরটা হয়ে যাবে 199। ওকে ওকে, নেক্সট যাচ্ছি আমি। দেখো which article of the constitution states that no religious instruction shall be provided in any educational institution wholly maintained out of state fund, অর্থাৎ নিচের এই যে চারটে আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলোর মধ্যে কোন আর্টিকেলটাতে বলা হয়েছে যে রাজ্য অর্থ দ্বারা পরিচালিত, সম্পূর্ণভাবে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশেষ ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, এটা আর্টিকেল 28 বলা হয়েছে। আর আমরা জানি 25 নম্বর আর্টিকেল থেকে 28 নম্বর আর্টিকেল হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, এই কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হয়? পিপল অফ ইন্ডিয়ার দ্বারা না, কারণ ভারতবর্ষ প্রেসিডেন্সিয়াল একটা, কারণ ভারতবর্ষ হচ্ছে পার্লামেন্টেরিয়ান এখানে চলে, এখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নয়। আমেরিকাতে যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে প্রেসিডেন্ট সরাসরি মানুষের দ্বারা নির্বাচিত হয়। ভারতে সেটা হয় না, এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এর দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, ডাইরেক্ট পিপল অফ ইন্ডিয়া দ্বারা হয় না। তাই এই উত্তরটা ক্যান্সেল হয়ে গেল। এখানে আমাদের সঠিক উত্তর খুঁজে বার করতে হবে। অপশন বি, এটা কি সঠিক উত্তর হতে পারে? চলো দেখা যাক। ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট, পার্লামেন্টের নির্বাচিত মেম্বাররা, হ্যাঁ ইয়েস এটা সঠিক। মনোনীত অর্থাৎ নমিনেটেড মেম্বাররা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না, ইলেক্টেড মেম্বাররা পারে। তাই একদম পর্যন্ত স্টেটমেন্টটা সঠিক। নেক্সট এই সেন্টেন্সের আরেকটা, এই অপশনটা আরেকটা পার্ট, স্টেট লেজিসলেচার্স ইনক্লুডিং দিল্লি এন্ড পন্ডিচেরি। দেখো স্টেট লেজিসলেচার যদি এখানে মেনশন করতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা, সেক্ষেত্রে এই অপশনটা সঠিক হয়ে যেত। কিন্তু স্টেট লেজিসলেচার বললে তো সেখানে বিধান পরিষদটাও আসছে, বিধান পরিষদ আসছে, বিধান পরিষদ হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। তাই লেজিসলেটিভ কাউন্সিলের কোনো মেম্বার প্রেসিডেন্সি নির্বাচনে ভোট দিতে পারে না। তাই সেক্ষেত্রে এই উত্তরটাও ভুল হয়ে গেল, কারণ এখানে মেনশন করেনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি না লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকলে উত্তরটা সঠিক হয়ে যেত, কাউন্সিল থাকলে উত্তরটা ভুল। দেখো অল দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানেও উত্তরটা ভুল হয়ে গেল, কারণ অল দ্য মেম্বার্স তো হবে না, এখানে হবে ইলেক্টেড মেম্বার্স অনলি, নমিনেটেড মেম্বার্সরা নয়। আর তাই জন্য উত্তরটা হয়ে গেল নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা চলো দেখে নিই কারা কে কে থাকে। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ নির্বাচিত প্রতি যারা মেম্বাররা থাকে, বোথ হাউসেস বলতে রাজ্যসভা এবং লোকসভা। নমিনেটেড অর্থাৎ মনোনীত মেম্বাররা ভোট দিতে পারে না। অপশন বি তে কি বলা হচ্ছে, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভার ইলেক্টেড মানে নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিতে পারে, এবং ইনক্লুডিং ন্যাশনাল টেরিটরি অফ দিল্লি এবং পন্ডিচেরি। নেক্সট কোশ্চেন, দ্য ইউনিয়ন টেরিটরিজ আর অ্যাডমিনিস্ট্রেটেড বাই, ইউনিয়ন টেরিটরিজ কে কারা অ্যাডমিনিস্ট্রেট করে? লেফটেন্যান্ট গভর্নর, অ্যাডমিনিস্ট্রেটর, কমিশনার না অল অফ দিস? এখানে উত্তরটা হয়ে যাবে অল অফ দিস। ওকে, দেখো আর্টিকেল 1 সেকেন্ড, দেখো আর্টিকেল 239, আর্টিকেল 239 এর 1 নম্বর ধারা, আর্টিকেল 239 এর 1 অনুযায়ী প্রেসিডেন্ট
ইউনিয়ন টেরিটরিজে লেফটেন্যান্ট গভর্নর অথবা অ্যাডমিনিস্ট্রেটর অথবা কমিশনার যে কোনো একজনকে নিয়োগ করতে পারে, অর্থাৎ তিনজনের মধ্যে যে কোনো একজন একটা পোস্ট নিয়োগ হতে পারে। আর্টিকেল 239 এর 1 অনুযায়ী এটা করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ইউনিফর্ম সিভিল কোড? এটা খুব একটা বেসিক কোশ্চেন যে নিচের কোন আর্টিকেলটার মাধ্যমে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়। ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয় আর্টিকেল 44 এর মাধ্যমে, যেটা সংবিধানের আমাদের সংবিধানের পার্ট, এইটা উত্তর, অপশন বি উত্তর, সংবিধানের পার্ট 4 এ রয়েছে এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে এই কথাটা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়? অর্থাৎ এই চারটে স্টেটমেন্টের মধ্যে তিনটে সঠিক স্টেটমেন্ট, একটা ভুল। আমাদের ভুলটা খুঁজে বার করতে হবে। ইট হ্যাজ এপিস্টোলারি জুরিসডিকশন। এপিস্টোলারি মানে চিঠিপত্র সম্বন্ধে। অবশ্যই যখন তুমি সুপ্রিম কোর্টে কোনো রকম বিচার চাইতে যাবে তখন তো তোমাকে চিঠিপত্রের মাধ্যমে আবেদন করেই তো বিচারটা চাইতে হবে, তাহলে অবশ্যই এটা এপিস্টোলারি জুরিসডিকশন, এটা সঠিক। It decides the disputes regarding the election of president and vice president। অর্থাৎ সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয় তাহলে সেইটা নিষ্পত্তি করে কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই স্টেটমেন্টটাও সঠিক, তাহলে এটা উত্তর নয়, কারণ আমাদের ভুলটা খুঁজে বার করতে হবে। দেখো, ইট ইন্টারপ্রিটস দ্য কনস্টিটিউশন। আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতের সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা, তাহলে এই স্টেটমেন্টটাও সঠিক। ইট প্রোটেক্টস, দেখো তিনটে স্টেটমেন্ট যখন সঠিক হয়ে গেল তাহলে অবশ্যই এটাই উত্তর হবে। তাহলে 4 নম্বরটাকে পড়ে নিই, ইট প্রোটেক্টস দ্য ডিপিএসপি অফ পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভুল, প্রোটেক্ট করে না, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আদালতে বিচারযোগ্য নয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12, চিফ জাস্টিস অফ হাই কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই হুম? অর্থাৎ হাই কোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করে? কোশ্চেনটা পিএসসি দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, 25টা কোশ্চেন গুরুত্বর দিক থেকেই আমি এখানে তুলেছি। দেখো, দ্য প্রেসিডেন্ট আফটার কনসালটেশন, উত্তরটা বলছি আমি, হাই কোর্টের জাজকে কে নিয়োগ করেন? অপশন ডি, দ্য প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ দ্য গভর্নর অফ দ্য স্টেট অ্যান্ড এ কোলাজিয়াম of two very senior most সুপ্রিম কোর্ট জাজ হেডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রেসিডেন্ট যে স্টেটের হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়োগ করবে সেই স্টেটের গভর্নরের সাথে কনসালটেশন করবে, প্লাস সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র মোস্ট জাজ যাদেরকে হেড করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এদের একটা কোলাজিয়াম, এদের একটা সংগঠনের মাধ্যমে প্রেসিডেন্ট নিয়োগ করবে হাইকোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, গভর্নর কিন্তু নয়। গভর্নরের সাথে আলাপ আলোচনা করে প্রেসিডেন্ট নিয়োগ করবে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু ফর্ম এ নিউ স্টেট বাই অল্টারিং দ্য বাউন্ডারিজ অফ দ্য এক্সিস্টিং স্টেট? অর্থাৎ কোন আর্টিকেলটা আমাদের পার্লামেন্টে ক্ষমতা দেয় কোন নতুন স্টেট গঠন করতে পুরনো স্টেটের বাউন্ডারি গুলোকে অল্টার করে, মানে এদিক ওদিক করে। আর্টিকেল 3 এই ক্ষমতাটা পার্লামেন্টকে দেয়। নেক্সট কোশ্চেন, the constitution of India has defined which of the following? নিচের তিনটে ক্ষেত্রের মধ্যে সংবিধানের কোন, এই তিনটে ক্ষেত্রের মধ্যে কার কার সংবিধানের সংজ্ঞা আছে? অর্থাৎ সংবিধান এই তিনজনের মধ্যে কার কার সংজ্ঞা প্রদান করেছে এটাও আমরা দেখে নিই, চলো। দেখো, শিডিউল কাস্টের সংজ্ঞাটা দেওয়া হয়েছে আর্টিকেল 341-এ, শিডিউল ট্রাইবের সংজ্ঞাটা দেওয়া রয়েছে আর্টিকেল 342-এ এবং অ্যাংলো ইন্ডিয়ানসের সংজ্ঞাটা দেওয়া রয়েছে আর্টিকেল 366 2 নম্বর সাব আর্টিকেলে। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে 1, 2 and 3 অল আর কারেক্ট, মানে অপশন বি। উত্তরটা হচ্ছে অপশন বি, 1, 2 and 3 এই তিনটে ক্ষেত্রেই সংজ্ঞা প্রদান করা হয়েছে সংবিধানে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব and অ্যাংলো ইন্ডিয়ানস। নেক্সট কোশ্চেন, জিএসটি কাউন্সিল অফ ইন্ডিয়া ওয়াজ কনস্টিটিউটেড বাই দ্য ইনসারশন অফ হুইচ আর্টিকেল? অর্থাৎ সংবিধানে কোন আর্টিকেলটা কে ইনসারশন মানে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে ভারতবর্ষে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এইটাকে কনস্টিটিউট মানে প্রতিস্থাপন করা হয়েছে? 15-র উত্তরটা হচ্ছে আর্টিকেল 279-এর এ, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, হু সেড দিস ফেমাস কোড? এই ফেমাস কোড যেটা আমি নেক্সট বলতে চলেছি এটা কে বলেছে? কনস্টিটিউশন ইজ নট এ মেয়ার লয়ার্স ডকুমেন্ট। কনস্টিটিউশন শুধুমাত্র একটা
আইনজীবীদের একটা ডকুমেন্ট নয়, ইট ইজ এ ভেহিকেল অফ লাইফ, এটা হচ্ছে জীবনের একটা চাকা। অ্যান্ড ইট স্পিরিট ইজ অলওয়েজ দ্য স্পিরিট অফ এজ, এই কথাটার মানে ইট স্পিরিট ইজ অলওয়েজ দ্য স্পিরিট অফ এজ, অর্থাৎ যুগে যুগে সংবিধান সেই যুগ অনুযায়ী পাল্টাতে থাকবে, অর্থাৎ যুগের যেটা প্রয়োজন সেই অনুযায়ী সংবিধান ক্রিয়েট হবে। এটার জন্যই তো আর্টিকেল 368 রয়েছে, অর্থাৎ যেটা এখন প্রাসঙ্গিক নয় সেটাকে সংবিধান সংশোধনের মাধ্যমে ডিলিট করে দেওয়া হোক সংবিধান থেকে, আর যেটা প্রাসঙ্গিক সেটা অ্যাড করে দেওয়া হোক। এই কথাটাকে বলেছিল, খুব ইম্পর্টেন্ট পিএসসির ক্ষেত্রে, এই কথাটা বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন এ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এনি সাম রিকোয়ার্ড টু স্যাটিসফাই এনি জাজমেন্ট, ডিগ্রি অর অ্যাওয়ার্ড অফ এনি কোর্ট অর আরবিট্রাল ট্রাইব্যুনাল শ্যাল বি চার্জড অন, অর্থাৎ কোন রকম জাজমেন্ট হলো, অর্থাৎ রায় দিল কোর্ট, সেখানে বলা হলো যে অমুক সংগঠন নির্দোষ কিংবা অমুক ব্যক্তি নির্দোষ, স্টেটকে ওকে কিছু টাকা দিতে হবে, কিংবা কোনো ডিগ্রি মানে কোনো আদেশ জারি করলো, কিংবা কোনো কোর্টকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, পুরস্কৃত করা হলো, তাহলে সেই ক্ষেত্রে টাকাটা কোথা থেকে চার্জ করা হবে? টাকাটা চার্জ করা হবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। Next question, question number 18. Who among the following can establish additional courts for better administration of any existing law with respect to a matter constant in the union list? অর্থাৎ নিচে এই চারজনের মধ্যে কে ইউনিয়ন লিস্টে থাকা কোনো ম্যাটারে অলরেডি যেটাতে আইন এস্টাবলিশড রয়েছে কিন্তু আরো ভালো প্রশাসনের চালানোর জন্য সেখানে সেই আইনে আরো কিছু অ্যাড করতে পারে? কে করতে পারে? অবশ্যই পার্লামেন্ট করতে পারে। নেক্সট কোশ্চেন, এ রিটায়ার্ড জাজ অব হাইকোর্ট ক্যান নট প্র্যাকটিস, অর্থাৎ হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ কোথায় প্র্যাকটিস করতে পারে না রিটায়ারমেন্টের পর? এনি ইন এনি হাইকোর্ট অফ ইন্ডিয়া, যে কোনো হাইকোর্টে, ইন দ্য হাইকোর্ট ফ্রম হোয়ার হি হ্যাজ রিটায়ার্ড, যে হাইকোর্ট থেকে সে রিটায়ার্ড হয়েছে, ইন দ্য সুপ্রিম কোর্ট, কিংবা অল অফ দ্য অ্যাবাভ, কোনটাতে ও মানে রিটায়ার্ড জাজ আর প্র্যাকটিস করতে পারেন না? উত্তরটা হয়ে যাবে 19-এর অপশন বি, in the high court from where he has retired. Question number 20. Article 27 of the Indian Constitution deals with, Article 27 Indian Constitution এর কিসের সাথে ডিল করে? ওকে, হাই কোর্টস power of superintendence over all courts, judicial review, transfer of high court judges, court of record, এখানে উত্তরটা কি হয়ে যাবে? 1 সেকেন্ড, এখানে উত্তরটা হয়ে যাবে অপশন এ, হাই কোর্টস পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স ওভার অল কোর্ট, অর্থাৎ আর্টিকেল 287 কি বলা হচ্ছে? যে রাজ্যের অন্যান্য আদালতগুলির উপর হাইকোর্টের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান থাকবে, এটাই আর্টিকেল 287 এর মূল বক্তব্য। I hope I am clear. Next question. Both parliament and state legislature can legislate on, অর্থাৎ নিচের এই তিন ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রগুলোতে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয়ই আইন প্রণয়ন করতে পারে? ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, এই ক্ষেত্রে কি উভয়ই আইন প্রণয়ন করতে পারে? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, এক্ষেত্রে কি উভয়ই আইন প্রণয়ন করতে পারে? ম্যারেজ কন্ট্রাক্টস অ্যান্ড টর্টস, এক্ষেত্রেও কি উভয় আইন প্রণয়ন করতে পারে? ইয়েস, এই তিন ক্ষেত্রেই উভয়ই আইন প্রণয়ন করতে পারে। জেনে রাখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই তিনটে ক্ষেত্রে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয়ই আইন প্রণয়ন করতে পারে। ক্রিমিনাল ল অ্যান্ড প্রসিডিওর, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, ম্যারেজ কন্ট্রাক্টস, দেখো ম্যারেজ কন্ট্রাক্টে অনলি কিন্তু পার্লামেন্ট নয়, স্টেট লেজিসলেচারও কিন্তু আইন প্রণয়ন করতে পারে, এবং টর্টস মানে বিবিধ। আচ্ছা, এখানে উত্তরটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, a change in distribution of power between the center and the states can be done by, অর্থাৎ আমরা জানি যে আমাদের সংবিধানে তিনটে লিস্ট দেওয়া হয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। বলা হয়েছে যে অলরেডি যে এখানে ক্ষমতা বন্টন করা হয়েছে এই তিনটে তালিকার মাধ্যমে, এবার এর পরেও যদি আমাদের আরো ক্ষমতার এদিক ওদিক বন্টন করতে হয়, অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্যে, রাজ্য থেকে কেন্দ্রে, রাজ্য থেকে যুগ্মে, কেন্দ্র থেকে যুগ্ম তালিকায়, ওকে, ক্ষমতা যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটা কে করতে পারে? ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেটস বাই দেমসেলভস, অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, প্রেসিডেন্সিয়াল অর্ডার। অবশ্যই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 368 এই আর্টিকেলের দ্বারা সংবিধান সংশোধন করে ক্ষমতা এদিক ওদিক করা যাবে, অর্থাৎ সেন্টার থেকে স্টেটে, স্টেট থেকে যুগ্মে। ওকে, যুগ্ম মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট।
দেখো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নো লঙ্গার কনসিডার্ড অ্যান অ্যাডিকুয়েট গ্রাউন্ড ফর ইস্যু অফ প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। অর্থাৎ নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোন ক্ষেত্রটা এমার্জেন্সি ডাকার জন্য প্রয়োজনীয় নয়, অর্থাৎ নো লঙ্গার কনসিডারেশন, মানে আগে এটাকে কনসিডার করা হতো কিন্তু মানে একটা নির্দিষ্ট টাইমের পর থেকে সেটাকে এমার্জেন্সি ডাকার ক্ষেত্রে কনসিডার করা হয় না। আর্মড রেবেলিয়ন, এক্সটার্নাল অ্যাগ্রেগেশন, ইন্টারনাল ডিস্টারবেন্স, ওয়ার। এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি, ইন্টারনাল ডিস্টারবেন্স। দেখো, অ্যাজ পার 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, যেখানে বলা হয়েছে যে ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে কোন রকমের ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যাবে না, যেটা আর্মড রেবেলিয়ন হবে। ওকে, অর্থাৎ আর্মড রেবেলিয়ন, এক্সটার্নাল অ্যাগ্রিগেশন এবং ওয়ার, এই তিন ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, জুডিশিয়াল রিভিউ অফ প্রোক্লেমেশন আন্ডার আর্টিকেল 356 would lie on any of the following grounds। অর্থাৎ আর্টিকেল 356 এ কি বলা হচ্ছে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় তাহলে সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রগুলো, যদি এই যে তিনটে ক্ষেত্র এখানে বলা হয়েছে এই যে তিনটে ক্ষেত্র এখানে বলা হয়েছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে, এই তিনটে ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রটাতে কিংবা তিনটের মধ্যে তিনটে ক্ষেত্রই কি জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়তে পারে। জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে পার্লামেন্ট যেটা বলবে তার উপরও সুপ্রিম কোর্ট বিচার করবে যে পার্লামেন্ট এটা যে করেছে সেটা সঠিক না বেঠিক, এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। দেখো, the proclamation has been made upon the consideration which is extraneous or irrelevant। অর্থাৎ যে প্রোক্লেমেশনটা দিয়ে মানে যে বিচারটা করে স্টেটের রাষ্ট্রপতি শাসন জারি করেছে পার্লামেন্ট সেটা অপ্রাসঙ্গিক, এই বিষয়ে কিন্তু জুডিশিয়াল রিভিউ হতে পারে। দেখো, মানে স্টেটই এখানে জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করবে। এক্সারসাইজ অফ দ্য পাওয়ার আন্ডার আর্টিকেল 356 ইজ ম্যালাফাইড। অর্থাৎ স্টেট যদি বলে যে আর্টিকেল 356 যার মাধ্যমে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, ক্ষমতার অপব্যবহার, এইটার এক কথায় বাংলা মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, তাহলে সেক্ষেত্রেও জুডিশিয়াল রিভিউ বসতে পারে পার্লামেন্টের যে রায়টা দিয়েছে তার উপরে। দেখো নেক্সট হচ্ছে এ স্ট্যাটুটরি অর্ডার which lacks bona fides characteristic। অর্থাৎ পার্লামেন্ট এটা স্ট্যাটুটরি অর্ডার দিয়েছে রাষ্ট্রপতি শাসন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করব অমুক রাজ্যে, কিন্তু সেটা কোনো বোনাফাইড অর্থাৎ কোনো জেনুইন কোনো রিজন দেখাতে পারেনি যে কি কারণে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে ভারত কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রেও কিন্তু জুডিশিয়াল রিভিউ হতে পারে। অর্থাৎ উত্তরটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এর উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এবং আজকের লাস্ট কোশ্চেন, এ মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভড অন দ্য গ্রাউন্ড অফ মিসবিহেভিয়ার অনলি আফটার দ্য ইনকোয়ারি হ্যাজ বিন হেল্ড বাই হোম। অর্থাৎ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কোনো একটা মেম্বারকে যদি ডিলিট করতে হয়, অর্থাৎ মিসবিহেভিয়ারের গ্রাউন্ডে যদি ইমপিচ করতে হয় মানে সরিয়ে দিতে হয়, তাহলে একমাত্র সেক্ষেত্রে কে বিচার করার অধিকারী, উত্তরটা হয়ে যাবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। তাহলে কোশ্চেন নাম্বার 25 এর উত্তরটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটার যদি তোমরা একটা পিডিএফ পেতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তোমরা জানানোর পর আমি এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাকে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।